একটা কাজই করো এবং সেটা এমনভাবে করো যে তোমার থেকে বেস্ট কেউ না করতে পারে। রিস্ক নেওয়া ভালো, বাট ক্যালকুলেটিভ রিস্ক নেওয়াটা আই থিঙ্ক একটু স্মার্ট মুভ। একটা ইউটিউব ভিডিও দেখলো বা কারো ইন্টারভিউ দেখলো, আচ্ছা ও করেছে মানে আমিও করে নেবো। ভাই সে সেই জায়গাটা অ্যাচিভ করার আগে ব্যাক স্টোরিটা তো জানো। আমি যোগেশে অ্যাডমিশন নেই টলিগঞ্জে, আমার একটু ফিল্ম নিয়ে শখ ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো। জিদ্দার বস টু শ্যুট হচ্ছিল, তো একদিন ওখানে আমাকে ইনভাইট করেছিল একজন। পরে আমার সাথে জিদ্দার প্যান্থারে হয় তুমি এমন কোনো টপিক নিয়ে কন্টেন্ট করছো যেটা খুবই ইউনিক বা খুব ইন্টারেস্টিং ওয়েতে তুমি প্রেজেন্ট করছো, সেম জিনিসই দেখবে অনেকে অনেক আলাদাভাবে প্রেজেন্ট করে, শুনতে ভালো লাগে। আচ্ছা, তো বা ওদের যে এডিটিং বা যে রিলস বানাই আমরা, হুক থাকে প্রথম 2 সেকেন্ড 3 সেকেন্ড, হুকটা খুব সুন্দর রাখতে হবে। কিছু হয়তো বোল্ড কন্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বেশি রিচ করে। আর যেগুলো তোমার হয়তো নর্মাল, ধরো আমি একটা সুন্দর নর্মাল ড্রেস পরে একটা কথা বলছি অডিয়েন্সের সাথে, আমার হয়তো প্রোফাইলটা রিচই হলো না, জাস্ট নর্মাল 10টা লাইক, এবং আমি 10টা লাইকই পাই। কিছু বললাম, প্ল্যাটফর্ম কি দেখে, যে কন্টেন্ট ডিস্ট্রিবিউট বেশি হচ্ছে, লোককে এঙ্গেজ করছে, ও তো সেটাকেই পাম্প আপ করবে না যে আরো বেশি লোক দেখুক। ইউটিউব করলে কত টাকা ইনকাম করবে, মাসে কত টাকা ইনকাম করবে, উইকলি কত টাকা পাবে, কেন অনেকেই জিজ্ঞেস করে যে ইউটিউব করছিস তার মানে নিশ্চয়ই ইনকাম হচ্ছে তোর, কত টাকা পাচ্ছিস রে তুই? স্যান্ডি সাহা, কিরণ, তারপর ওয়ান্ডার মুন্না, এরা স্যালারি মানে এদের যে ইউটিউব থেকে কত টাকা পায়? আমি একটা র্যান্ডম বলে যারা 100 কোটি টাকা ইনকাম করে। নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। টকবুক উইথ ওয়েন্দ্রিলাতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অ্যাসোসিয়েট বাই বাংলা হান্ট। আজকে আমার সাথে রয়েছে কিউব মাল্টিমিডিয়ার ফাউন্ডার সুমন্ত দে। সুমন্ত অনেক ছোট বয়স থেকে কাজ করা শুরু করেছে এবং এখনও বয়সটা ছোটই রয়েছে। ডিজিটাল মার্কেটিং, আমরা জানি ডিজিটাল মার্কেটিং কী করে করা যায়, কিভাবে করা যায়, ফেসবুক বুস্টিং, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো কিভাবে করা যেতে পারে ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো আমি ওকে দেখাবো। সুমন্ত এসেছে আমার পডকাস্ট শোতে। হাই সুমন্ত। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। কেমন আছো? খুব ভালো। আমাদের লাস্ট ইভেন্টে দেখা হয়েছিল তোমার সাথে, তখন অনেক কিছু কোয়েশ্চেন করেছিলাম, তো ঠিকমতো সময় ছিল না বলে ঠিকমতো আমরা এলাবোরেট করতে পারিনি। সো এই যে ডিজিটাল মার্কেটিং এখন প্ল্যাটফর্ম রয়েছে, তো তোমার মতে জার্নিটা কি ছিল? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথম প্রশ্নটাই ভাবছিলাম কি প্রশ্ন আসবে। তো জার্নি দেখো, এটা তো একটা লং স্টোরি, তো বিষয়টাকে টিজার টাইপের বলতে হবে আমাকে, বড় গল্পটাকে ছোট করে। এবং তুমি কলেজ ড্রপ আউট। কলেজ ড্রপ আউট এখন খুব প্রাউডলি বলি, আগে বলতাম না, জিজ্ঞাসা করলে বলতাম হ্যাঁ চলছে এখনো পড়াশোনা করছি বা কিছু। কারণ হয় না যে তোমাকে তোমার সোসাইটি জাজ করে ফেলে খুব ইজিলি, মানে তুমি কিছু একটা করলে তখন ডাজন্ট ম্যাটার, সমস্ত কিছু যায় আসে না, বাট যতক্ষণ না তুমি সেই জায়গাটা যাবে ততক্ষণ মানে তোমার উপরে কেউ ভরসা করতে পারে না, বা তুমি কি ভাবছো যদি তুমি একটু হাটকে করো, ঠিক আছে, মানে 10 জন যে রাস্তা দিয়ে যাচ্ছে তুমি যদি বাই চান্স রাস্তাটা ঘুরিয়ে নিজের মতো করো, তো সবাই তোমার সাপোর্টে প্রথম থেকে থাকে না, এটা মানে চলে আসছে সেই যুগ যুগ ধরে। এবং সেটা খারাপও না, অনেক ক্ষেত্রে খারাপ না, ইন দ্য সেন্স একটা ব্যাপার চলে আসছে, তো আমরা ওই পয়েন্টে যাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আমিও তাদের ভিতরেই ছিলাম, আমার সাথেও সেম সেম ব্যাপারটা হয়েছিল। কারণ আমি ছোটবেলা থেকে একটু ডিফারেন্ট জিনিসপত্র করতাম। এবার সেখানে আমার স্কুলে কিছু টিচার ছিল যারা সাপোর্টও করতো, আবার অনেকে ছিল যারা আমার বাড়ি ফোন কল করতো, আজকে না সুমন্ত এটা করেনি, আজকে এটা স্কুল বাঙ্ক করে ওই করেছে। ও স্কুল বাঙ্ক করেছো? হ্যাঁ, স্কুল বাঙ্ক করে আমরা মানে এই ক্রিয়েটিভ কাজবাজি করতাম, হয় একটু বন্ধু বান্ধব নিয়ে কিছু শর্ট ফিল্ম বানিয়ে নিতাম, বা কিছু একটা থিয়েটার গ্রুপ করতাম যে চলো কিছু একটা ক্রিয়েট করি, স্কুল ফাংশন আসছে, কাইন্ড অফ মানে চলতো অন্য কিছু। ওই ট্র্যাডিশনাল ব্যাপারটা জমতো না, বাট কপাল হয়তো আমার খুব ভালো, পরীক্ষার নাম্বারস গুলো খুব ভালো আসতো। মানে কখনো পড়াশোনার দিক থেকে ওই কমপ্লেন্ট আমার বাড়ি অবধি যায়নি, যেহেতু বাজে স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ওই দিক থেকে জানি না কি হতো, খুব বেশি পড়তাম না, বাট হয়ে যেত আর কি, মানে ভালোই হতো, এরকম না জাস্ট মিডিয়াম লাস্ট, ঠিকঠাক মানে ভালোই হতো। তো এরকম ভাবে ব্যাপারটা চলছিল। আর যেহেতু ছোটবেলা থেকে একটু অন্যরকম করার প্ল্যান ছিল, তো একটু স্টার্ট আপ, একটু এই সমস্ত ব্যাপার স্যাপার মানে একটু ভালো লাগতো আর কি। আমি তো মফস্বলের ছেলে, আমি বসিরহাটে আমার বাড়ি, ওখানে হ্যাঁ কাঠিহাট বলে একটা জায়গা আছে বসিরহাট থেকে 7-8 কিলোমিটার, তো ওখানে আমার বাড়ি, আমার পড়াশোনা ওখানেই। তো ক্লাস 12-এর পরে আমি কলকাতা আসি। তার আগে আমি কলকাতা কিছু জানতামই না। ইভেন যখন আমার
উচ্চ মাধ্যমিক চলছে, তখন আমি কলকাতাতে আসি বিভিন্ন ফিল্মসের শ্যুটে। মানে জার্নিটা সেখান থেকে শুরু হয়। তখন অ্যাজ অবজারভার আসি। জিদ্দার বস টু শ্যুট হচ্ছিল, তো একদিন ওখানে আমাকে ইনভাইট করেছিল একজন, সেখানে এসছিলাম। এসে শ্যুটটা দেখি, ফার্স্ট জিদ্দার সাথে আমার দেখা হয়, বাবু যাদবের সাথে দেখা হয়। তো মানে প্রথম দেখাতে বা যেটুকু কথাবার্তা হয়, সেখানে একটা অন্যরকম ভাইব থাকে। পরে আমার সাথে জিদ্দার প্যান্থারে মানে ওই প্রজেক্টে অ্যাজ এ এডি আমি আসি। মানে বাই চান্স, এটাও কপালে ছিল, আমারই পরিচিত একজন, ও বেসিক্যালি প্রজেক্টটা করছিল। তো কিছু একটা ওর টাইমিং এর হয়েছিল, আমাকে বলে যে তুই করবি। আমি বললাম এটা বলারই কি আছে, জিদ্দার প্রজেক্ট করবো না মানে। তো সেখানে গিয়ে তখন জিদ্দাও বলে যে তুমি তো এখানে ডিরেকশন দিতে আসনি বা এডির কাজ করতে আসনি, তুমি এসছো মার্কেটিং করতে। তো প্রথম থেকে ভাল লাগতো, যে মনে হতো যে মানে আমি ফিডব্যাকগুলো পেতাম যে তুমি যেভাবে চিন্তা ভাবনা করো আর কি। তো সেই থট প্রসেসটা একটু হাটকে, লাইক হ্যাঁ এরম ভাবেও কিছু মার্কেটিং করা যায়। অনেকে মার্কেটিং করতে লজ্জা পায়, যে ভাবে যে কেন করব, এটা করলে লোকে কি ভাববে। আরে লোকে এমনিও ভাববে না, তুমি করো তোমার মতো। তো ওই যে ব্যাপারটা একবার শুরু হলো, ওখান থেকেই এতদিন ধরে পরপর পরপর চলে এসছে আমার। মানে কিউব মাল্টিমিডিয়া এটা স্টার্ট করার আগেও আমার স্টার্ট আপ ছিল, দেন আমি জবও করেছি। কারণ হয় না, রিস্ক নেওয়া ভালো, বাট ক্যালকুলেটিভ রিস্ক নেওয়াটা আই থিঙ্ক একটু স্মার্ট মুভ। মানে সবসময় মোটিভেশন প্যাশনে ঝাঁপিয়ে পড়ো, বাট সামহাও একটু ভাবো। আমি বলছি না যে সব কিছুই আমাদের নিয়ম মেনে চলে, কিন্তু কি হয় যে অনেকে ভাবে যে আমি তো একটা ইউটিউব ভিডিও দেখলো বা কারো ইন্টারভিউ দেখলো, আচ্ছা ও করেছে মানে আমিও করে নেবো। ভাই সে সেই জায়গাটা অ্যাচিভ করার আগে ব্যাক স্টোরিটা তো জানো। লাইক আমিও যখন কারোর ইন্টারভিউ দেখে খুব ইন্সপায়ার হই যে করবো, এই করবো, সেই করবো, তখন আমি ডিপলি দেখি যে পুরো প্রসেসটা কি ছিল, যতটা ইনফরমেশন পাওয়া যায়। তো সেরকমই, যেরকম মনে হলো যে করে নেবো মানে একদম হয়ে যাবে, সেরকম না, একটু পড়াশুনো দরকার। তো আমার মনে হয়েছিল যে নিজে কোম্পানি বানানোর আগে মেবি আমি কোথাও জব করি, আগে আমি কোম্পানি কালচারটা বুঝি। আজকে হয়তো আমি প্যাশনে একটা কোম্পানি খুলে নিলাম, এবার আমি জানি না হায়ারিং কি প্রসেসে চলে, কোম্পানির ইন্টারনাল লিগালস কীভাবে, অপারেশনস কীভাবে হয়, তো সেগুলো জানা দরকার। তো আমি তো এমবিএ করে আসিনি, আমি তো কোনো জায়গার থেকে সো কল্ড ইনস্টিটিউট থেকে পাস আউট না। তো আমার মনে হলো আমি একটা কোম্পানিতে জয়েন করি, সেখানকার কালচার দেখি, শিখি আগে ব্যাপারটা। তো 12 পাশ করার পর তুমি কোম্পানি চাকরি মানে না, জব 12 পাস করার পরে আমি কলকাতাতে আসি। আমি যোগেশে অ্যাডমিশন নেই টলিগঞ্জে। আমার একটু ফিল্ম নিয়ে শখ ছিল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবো, একটু একটু নায়ক নায়িকার সাথে একটু কাজকর্ম হবে, এসব ব্যাপার স্যাপার ছিল। তো তো আমি ইচ্ছা করেই যোগেশে অ্যাডমিশন হই, কারণ বাড়ির লোক তো বলতে পারবে না যে বাড়ির থেকে যাতায়াত করো, ওখানেই আমার থাকতে হবে। তো ওই ওখানে আসা, বাট ওখানে আসার পরে জানি না আমার কপালে হয়তো ছিল, দিন আমি একটা স্টার্ট আপ লঞ্চ করি, এটা ফুড টেক অ্যাপ। তো সেটা নিয়ে জার্নি স্টার্ট হয়, এবং ওই বিজনেসটা যখন আমরা করছি সেই সময় আমাদের এই সেম মার্কেটিং, যে কী করে মার্কেটিং করব। তো কোনো কোম্পানি, তারা খুব বড় কোম্পানি, তাদের অ্যাফোর্ড করার মতো বাজেট আমাদের নেই, আমরা স্টার্ট আপ কলেজে পড়ি, কী করে অত টাকা দেবো। আবার অনেকে আছে যারা, হয় না তুমি জানে এর থেকে যদি কিছু টাকা পায় সেটাই আমার লাভ, ওর যা পারে হোক। তো এরকম প্রচুর টাইপসের পাবলিকও থাকে যারা তোমাকে ওই টাইমটা ইউজ করে নেবে। তো সেইগুলোর থেকেও মানে সব কিছু আশেপাশে দেখে এক্সপিরিয়েন্স করে আমাদের ওটাও মনে হয়েছিল যে না, এই জিনিসটা মিসিং। মানে আমি যখন বিজনেস করছি, আমি যদি মার্কেটিং এই প্রবলেমটা ফেস করি, অনেকেই আছে না, তারাও হয়তো সিমিলার ব্যাপারটার মধ্যে দিয়ে যাচ্ছে। তো ওই কোম্পানি থেকে এক্সিট করার পরে দেন আমি এক জায়গাতে আবার জবও করি, কারণ ওখান থেকে বেরোনোর পরে এরকম না যে ইনস্ট্যান্ট কিউব আমরা স্টার্ট করি। তো প্ল্যান চলছিল অনেক কিছু। কারণ কি হয় না, লাইফে অনেক সময় তুমি পাজলড হয়ে যাও, যে তুমি মানে তোমাকে অনেক সময় দেখবে বলবে যে তোর লাইফে কোনো গোল নেই, তুই একসাথে অনেক কাজ করছিস। আরে ভাই, ও এখন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ও ট্রানজিশন পিরিয়ড চলছে, আগে ওকে এটা বুঝতে দাও ও কোন জিনিসটা বেটার পারবে। আমি যদি ট্রাই না করলাম, তাহলে আমি বুঝবো কী করে। আজকে আমি 4টে কাজ করে আমার মনে হচ্ছে মার্কেটিংটা হচ্ছে আমার সব থেকে মেন স্ট্রেংথ, এখানটাতে তো বাস আমি ফাটিয়ে দেবো। লাইক তুমি একটা কাজই করো, এবং সেটা এমনভাবে করো যে তোমার থেকে বেস্ট কেউ না করতে পারে। তো সেটার জন্য তোমাকে তো আরও 4টে কাজ করতে হবে, ট্রাই করো, দেন তুমি বুঝবে যে এটা আমি জানি। ছোটোবেলা থেকে আমরা তো আমাদের নিজেদের ট্যালেন্ট জানি না, না আমাদের তো ওই গতানুগতিক সিলেবাসে নেই, পড়াশোনার বাইরে যে ও বুঝবে যে আমার মধ্যে এটা আছে।
তো কাইন্ড অফ সেরকম ভাবে ব্যাপারটা স্টার্ট হয় এবং ওই জার্নি যে শুরু হলো এখনো চলছে। তো ওই ডটগুলো আমি এখন না মেলাই, মানে এই যে মাঝখানে একটা স্টার্ট আপ করলাম, তার আগে সিনেমা বানাতাম, মানে সিনেমা বানাতাম ইন দ্য সেন্স এই সমস্ত সাথে জড়িত ছিলাম। প্রথমে তো নিজে ওই সমস্ত করতাম যখন গ্রামে থাকতাম, বাট তারপরে যখন এডি হিসাবে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি, হইচইতে সিরিজেও আমি এডি হিসাবে কাজ করেছি। তো এই যে কপালে ছিল হয়তো কোথার থেকেই কানেকশন হয়ে গেছে, এখন যেগুলো বেশ অ্যাডভান্টেজ দেয়, লাইক আমরা দেখাতে পারি আমাদের পোর্টফোলিওতে, হয় না, তুমি কি কাজ করেছো, আরে আমি তো বলতে হয় না, পাবলিক ওই ব্যাপারটা জানে যে ঠিক আছে খুব ইন্টারেস্টিং জিনিস। তো আমি কোনোদিন তো ভাবিনি যে একটা মার্কেটিং এজেন্সি খুলে বসবো, কারণ এই ব্যাপারে কোনো ইন্টেনশনই ছিল না, এটা চলে এসছে অটোমেটিক্যালি। এবার যখন চলে এসছে তখন ভাবলাম একটু তো পড়াশোনা করাটা দরকার। দেন তারপরে মার্কেটিং নিয়ে রিসার্চ করা, আমার অনেক ফ্রেন্ডস তারা ব্যাঙ্গালোরে থাকে, ওরা বিভিন্ন এমএনসিতে বা স্টার্ট আপে কাজ করে, ইন্ডিয়ার নাম্বার 1 স্টার্ট আপ তারা, তো তাদের সাথে কাজ করে। তো সেখান থেকে যতটা গাইডেন্স নেওয়া যায়, মানে আমি এটা ভাবি যে তুমি তো তোমার স্ট্রাগল করবে, বাট তোমার লাকও ফ্যাক্টর করে। কারেক্ট। তো সেখানে আমার মনে হয় যে আমি ওই জায়গা থেকে লাকি যে আমার আশেপাশে বা যে মানুষজনদের কন্ট্যাক্টস আমার কাছে আছে বা পেয়েছি, তারা অনেকটা হেল্প করেছে আমাকে নিজের চেষ্টার সাথেও, কারণ সেইগুলো যদি সাপোর্ট না পেতাম হয়তো হতো না। আচ্ছা, এখন তো তোমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলোয়ার্স বানানোর যে একটা চল হয়েছে, ফেক ফলোয়ার্স, এবং আমরা দেখি সবার নাকি 1 মিলিয়ন ফলোয়ার্স, 2 মিলিয়ন ফলোয়ার্স, এগুলো কি আদৌ, মানে যে যে ফেক কথাটা যেটা বললাম, তো এতে কি তোমার রিচ ডাউন হয় না আপ হয়? গুড কোশ্চেন। দেখো, এখানটাতে বিষয়টা হচ্ছে তুমি যেরকম বললে অনেক ক্রিয়েটার্স বা অনেক প্রোফাইলে আমরা দেখতে পাই ফলোয়ার্স খুব বেশি। তুমি তাদের প্রোফাইলে ঢুকবে, অনেকে তো ফলোয়ার্স হাইড করে রাখে, ফেসবুকে ইনস্টাতে দেখা যায় পাবলিক ফেসবুকে ফলোয়ার্স হাইড করা যায়? হ্যাঁ, কিছু কিছু প্রোফাইল মানে আচ্ছা। পেজে হাইড করা যায়, কিছু পেজে অপশনস এখনকার পেজগুলোতে দেয় না, বাট যারা আগে ক্রিয়েট করা পেজ ওখানে তুমি প্রাইভেসি দিকে চেঞ্জ করতে পারবে, যে প্রাইভেট আর পাবলিক, অনলি মি, ওগুলো দেখা করা যায়। এখন গায়ে অটোমেটিক্যালি বাই ডিফল্ট পাবলিক থাকে। তো যারা ধরো তুমি ইনস্টাগ্রামে কারোর প্রোফাইলে গেলে বা ফেসবুকে তুমি দেখলে ফলোয়ার্স ওই, বাট তুমি যখন তার কন্টেন্টে লাইকস দেখবে, কমেন্টস দেখবে, তুমি বুঝতে পারবে যে 1 মিলিয়ন হয়তো 200টা লাইক বা 100টা লাইক, তো কোনো সেন্সই তৈরি হয় না, না মানে 1 মিলিয়ন, সেখানে তোমার 100-200 লাইক, তো অবভিয়াসলি জল মেশানো। অনেক সময় কি হয় না, যখন তুমি পাবলিক ফিগার বা তুমি কিছু একটা কন্টেন্ট ক্রিয়েট করছো, তো লোকে দেখে যে আদেও এই লোকটার ক্রেডিবিলিটি কতটা, একে কতজন ফলো করে। তো তুমি একটা অ্যাকাউন্ট খুললে, তুমি দেখলে এই অ্যাকাউন্টে তো 500 জন ফলোয়ার্স, তোমার অতটা গুরুত্ব হবে না, কন্টেন্ট ভালো লাগলে লাইক করে বেরোবে। তুমি যদি দেখো এর প্রোফাইলে 500 জায়গায় 50,000 ফলোয়ার্স, নামের পাশে টুক করে একটা ব্লু টিক লাগানো, এখন যেহেতু কিনতে পাওয়া যায়, তো ওর একটা ইমেজই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা দেখি তো, তার মানে সব তো থোড়ি না চেক করছে বসে বসে যে ফলোয়ার্স কি ফেক না অরিজিনাল, তো ওই হিসাবে অনেকে ফলোয়ার্স আনে। বাট অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে একটা ফিচার এসছে ফ্ল্যাগড ফলোয়ার্স, যে যত স্প্যাম অ্যাকাউন্টস আছে, যত বট অ্যাকাউন্টস আছে, সেগুলোকে ফ্ল্যাগডে চলে আসে, তো তুমি ওখান থেকে রিমুভ করতে পারবে। অ্যাকচুয়ালি এটা ক্ষতি করে, কারণ কি কেন ক্ষতি করে, ধরো তোমার অরিজিনাল ফলোয়ার্স 100টা, তুমি ফেক ফলোয়ার দিয়ে দিয়েছো ধরো 10,000, সো তোমার অ্যাকচুয়াল ফলোয়ার্স কি 100টা, 10,000 তো ফেক। তোমার প্রোফাইলে চলে আসলো 10,100 ফলোয়ার্স, তুমি একটা কন্টেন্ট পোস্ট করলে, প্ল্যাটফর্ম কি দেখতে পাচ্ছে যে ফার্স্ট এর যে ফলোয়ার্স আছে আমি তাদের নিউজ ফিডে ব্যাপারটাকে ডিস্ট্রিবিউট করবো। ওই যে 10,000 ওরা তো ড্যামেজড, ওরা তো ডেড, ওদের তো নিউজ ফিডে আসছে না, তো প্ল্যাটফর্ম দেখতে পাবে এর কন্টেন্টের ফলোয়ার্সরা এঙ্গেজ করছে না, তার মানে কি করবে, এই পোস্টের রিচ এমনি কমে গেল। প্ল্যাটফর্ম তো কি দেখে, যে আমরা বলি না যে খারাপ কন্টেন্ট তো বেশি চলে, ভালো কন্টেন্ট তো কম চলে, তার লজিক এটাই। খারাপ ভালো প্ল্যাটফর্ম কি করে বোঝে, যে পাবলিক ইন্টারাকশনে পাবলিক কতটা লাইক করছে, শেয়ার করছে, কমেন্ট করছে, তো পাবলিক যদি খারাপ কন্টেন্টে লাইক করে তো তার রিচ বাড়বে। তো সিমিলারলি কারোর 80,000 ফলোয়ার্স, ঠিক আছে, তো সেইখানটাতে সে যদি 5,000 10,000 এক্সট্রা করে, এটাতে খুব এফেক্ট পড়ে না, কারণ তার ম্যাক্সিমামই হচ্ছে অরিজিনাল, ও একটুখানি পুশ করলো। বাট অনেকে কি করে উল্টো করে,
অ্যাকচুয়াল ফলোয়ার 10,000, বাড়ি নেই 80,000। আচ্ছা সেগুলো যা দেখো, প্ল্যাটফর্মের অ্যালগরিদম বুঝে করতে হবে। আগেকার দিনে দেখবে আমরা সাবস্ক্রাইব করে রাখলে, ফলো করে রাখলে নোটিফিকেশন আসতো, এখন আসে না। কেন? কেন আসে? কারণ প্ল্যাটফর্ম এখন ইন্টারেস্ট বেস অডিয়েন্সে কাজ করে। এখন দেখে যে তুমি দেখবে অনেক কন্টেন্ট তুমি দেখো, ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তার কন্টেন্ট তোমার ফিডে চলে আসে। কেন আসে? প্ল্যাটফর্ম জানে অডিয়েন্স রিটেনশন করতে গেলে ও যেটা চাইছে আমাকে সেটা দেখাতে হবে। ও ফলো করো, সাবস্ক্রাইব করো, ওটা ক্রিয়েটারের জন্য হেল্পফুল। প্ল্যাটফর্মের কাছে তো ডেটা আছে সবারই, ক্রিয়েটারের ডেটাও আছে, তোমার ডেটাও আছে। ও জানে যে ওয়েন্ড্রিলা হয়তো রান্নার ভিডিও খুব পছন্দ করে, তোমার ফিডে রান্নার ভিডিওই দেখাবে, তুমি হয়তো সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি। তো এখন অ্যালগরিদম বাই প্ল্যাটফর্মের ডিস্ট্রিবিউশন প্রসেস চেঞ্জ হচ্ছে। এবং এগুলো কিন্তু, এই যে এগুলো আমার কথা না, তুমি যদি মেটা বা ইউটিউব, এরা যখন এদের কোনো ব্লগ রিলিজ হয় বা কিছু আপডেটস আসে, সবই পাবলিক প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল ওদের অফিসিয়াল সাইট থেকে, যে কী পলিসিতে ডিস্ট্রিবিউট হয়। বাট লোকে ওগুলো পড়েই না, পাবলিকের হাতে তো টাইম নেই কন্টেন্ট বানানোর জন্য। আমি এত টাকা দিয়ে দেবো, আমাকে ভাইরাল বানিয়ে দাও, ভাই তুই বেসিক তো পড়। কেউ জানেই না যে কন্টেন্টের ডিস্ট্রিবিউশনের কি প্রসেস, ওটাও তো একটা প্ল্যাটফর্ম, মেশিন, ওখানে তো মানুষ বসে কেউ ব্যাক এন্ড থেকে করছে না। তো তুমি যদি ওই ব্যাপারটা নিয়ে সিরিয়াস থাকো, তোমাকে বেসিকগুলো জানতে হবে। জাস্ট পাবলিক শো অফ করার জন্য তুমি যদি এই সমস্ত করা স্টার্ট করো, দেন চাপ না, অ্যাকাউন্ট ডেড হয়ে যাবে না। আচ্ছা, আমরা দেখেছি অনেক ভালো কন্টেন্টও করে, অনেক খারাপ কন্টেন্টও আসে। তো ভালো যারা কন্টেন্ট করে তারা প্রোফাইল তাদের রিচ হয় না, এবং খুব মেরে কেটে তোমার 10টা লাইক এরকম। তো এদেরকে তুমি কি মানে কি বলবে? মানে ভালো কন্টেন্ট খারাপ কন্টেন্ট বলতে, মানে ধরো কোনো কন্টেন্ট খুব ভালো ওয়েল এডিটেড, ওয়েল হ্যাঁ। শুটেড, এরকম কন্টেন্ট, আর কোনো হয়তো একটা রিলস বানিয়ে দিল কাইন্ড অফ, এরকম বলতে চাইছো কি? তো দেখো না, ধরো ভালো কেউ হয়তো ড্রেস আপ করে রয়েছে, আচ্ছা, আর কিছু হয়তো বোল্ড কন্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বেশি রিচ করে। হ্যাঁ, আর যেগুলো তোমার হয়তো নর্মাল, ধরো আমি একটা সুন্দর নর্মাল ড্রেস পরে একটা কথা বলছি অডিয়েন্সের সাথে, আমার হয়তো প্রোফাইলটা রিচই হলো না, জাস্ট নর্মাল 10টা লাইক, এবং আমি 10টা লাইকই পাই, ঠিক আছে, এর থেকে বেশি আমার রিচ হয় না, কেন? দেখো ভালো প্রশ্ন, সবই তুমি বলেছি, সবই ভালো প্রশ্ন করছে। তো যাই হোক, না না, এটা সিরিয়াসলি অনেকের জানার ইচ্ছা, মানে আমারও আগে জানার ইচ্ছা। আমি ওরকম ভাবতাম যে কি হয়। ফার্স্ট তো যেটা বোল্ড কন্টেন্ট বলছো, ওটা কন্টেন্ট কারণ লোকে দেখে। প্ল্যাটফর্ম, ওই যে বললাম, প্ল্যাটফর্ম কি দেখে, যে কন্টেন্ট ডিস্ট্রিবিউট বেশি হচ্ছে, লোকে এঙ্গেজ করছে, ও তো সেটাকেই পাম্প আপ করবে না, যে আরো বেশি লোক দেখুক, মানে ওর প্ল্যাটফর্মে রিটেনশন বাড়ছে, সবাই তো তাই চায়। কারণ প্ল্যাটফর্মগুলোর বিজনেস আসে অ্যাডস থেকে, তো যত অডিয়েন্স রিটেন করবে, অ্যাডস তত বেশি যাবে, ইউজার তত বেশি যাবে, ওরাও পয়সা কামাতে পারবে বেশি। তো এই ফ্লোতে চলে পুরো মডিউলটা। এবার যে ভালো কন্টেন্ট, ইন দ্য সেন্স ভালো ড্রেস আপ করে বা কিছু সেরকম, তো দেখো এরকম না কিন্তু যে সবসময় ভালো ড্রেস পরা কন্টেন্ট চলে না, চলে। এইবার ব্যাপার হচ্ছে, খারাপ কন্টেন্টে তো খারাপ জিনিস দেখার বা কিছু করার তো ওই ক্লিক পয়েন্ট চলে আসছে, ওর মাথা মুন্ডু লাগে না। ওরা একটা তুমি গান চালিয়ে দাও ব্যাকগ্রাউন্ড বা কিছু চালাতে হবে না, তুমি এটা বলে না যে সৎসঙ্গে বাস করলে ভালো হবে, আর খারাপ সঙ্গে বাস করলে খারাপ। তো ইনস্টাগ্রাম ফেসবুক মানে খারাপটা কি বেশি পছন্দ করে, ওই জন্য ওদের বেশি ওটা ম্যাক্সিমাম লাগে, এটা ঠিক। কারণ দেখো ওখানকার পাবলিকও তো তাই দেখে। পাবলিককে কি জোর করে বলেছে যে তুমি দেখো, তোমার ফিডে আসলে তুমি তো নট ইন্টারেস্টেড বাটনটাও ক্লিক করতে পারো, করো না, বা ক্লিক করবে না তো। হ্যাঁ, তো দোষ কার? প্ল্যাটফর্মের দোষ থোড়ি না, তো লোকগুলোই দেখতে পছন্দ করে। এবার যার জন্য অনেকের মনে হয় যে ঠিক আছে এরকম কন্টেন্ট বানালে, তারা তো সোশ্যাল মিডিয়াতে এসছেই লাইকস নেওয়ার জন্য, তারা তো ভার্চুয়াল এই দুনিয়াটাতে এসছে অ্যাটেনশন নেওয়ার জন্য, তারা করে। তো সেটা তাদের মতো করে করে। এবার অনেকে যারা একটু ভালো কন্টেন্ট সোকল বানাতে চাইছে, তো তাদের কন্টেন্টে তো ওই পয়েন্টটা নেই যে তুমি কিছু শো করছো না, তো তোমার ওখানে লোকে দেখছে না, বাকি আরো নিশ্চয়ই কোনো পয়েন্টে তোমাকে খেলতে হবে। হয় তুমি এমন কোনো টপিক নিয়ে কন্টেন্ট করছো যেটা খুবই ইউনিক বা খুব ইন্টারেস্টিং ওয়েতে তুমি প্রেজেন্ট করছো, সেম জিনিসই দেখবে অনেকে অনেক আলাদাভাবে প্রেজেন্ট করে, শুনতে ভালো লাগে। আচ্ছা, তো বা ওদের যে এডিটিং বা যে রিলস বানাই আমরা, হুক থাকে প্রথম 2 সেকেন্ড 3 সেকেন্ড, হুকটা খুব সুন্দর রাখতে হবে, তবেও কন্টেন্ট দেখে। তো ব্যাপার আছে এই ছোট ছোট ব্যাপারে, মানে এরম না যে সবসময় ভালো কন্টেন্ট চলে না।
ভালো কন্টেন্ট কি, তাহলে তুমি খুব একটা ভালো টপিক নিয়ে ডিসকাস করছো, স্টার্টিং এমন করলে জিনিসটার মধ্যে ভালো ছিল, বাট পাবলিকের অত ধৈর্য নেই ওই 1 মিনিট অবধি শোনার। এখন সবাই কেটে 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 ভিডিও দেখে। হ্যাঁ, অ্যাটেনশন স্প্যান খুব কম না এতে তো ওয়াচ টাইমও অনেক সময় কমে যায়। পাবলিক যদি কেটে কেটে ভিডিও দেখে তো কমে কমে যায়। অনেকের তো আবার ইউটিউবে আছে না এখন, তো 1.5x 2x এ ভিডিও দেখে, যে ফাস্ট হয়ে যাবে, 30 মিনিটের ভিডিওটা আমি 15 মিনিটে দেখে নেবো। ও হ্যাঁ, তো তুমি সেটিংসে যাবে, ক্লিক করলে দেখাবে স্পিড, ভিডিও স্পিড। তো এই যে আমরা ইন্টারভিউ দিচ্ছি ধরো 30 মিনিটের, কেউ বলে এতক্ষণ দেখবো না, 15 মিনিটে শেষ করবে, 2x দিয়ে দিল। তো এই কথাগুলো খুব ফটফট করে হবে, একদম খুব তাড়াতাড়ি হবে। বাট ও বুঝে গেল না ব্যাপারটা কি বলতে চাইছে। অনেক ইন্টারভিউ খুব স্লো বলে, হুম। হাত এরকম করে যাচ্ছে বা বলছে, মানে খুব স্নিগ্ধভাবে। তো অনেকের ওটা মানে এত টাইম কেন দেবো। তো একটা ইউটিউব, যে এখন স্মার্টফোন মানে হচ্ছে সবার কাছে ইউটিউব করা বোঝাচ্ছে, এখন সবাই ইউটিউব করে। তো ইউটিউব ফার্স্ট স্টার্টিং তোমার রিচ করতে গেলে মানে কত সাবস্ক্রাইবার আনতে হবে বা কত ওয়াচ টাইম আনতে হবে, সেটা কিভাবে মানে দেখো ওটা বলো। ইউটিউব স্টুডিওতে তুমি আর্ন সেকশনে গেলে দেখতে পাবে, কারণ আমরা হয়তো এখন রেকর্ড করছি, সেই সময় একরকম টার্মস আছে, 6 মাস পরে চেঞ্জ হতেই পারে। যেরকম এখন বা অনেক দিন ধরেই আছে 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন যেরকম আবার এটার সাথে তোমার ইউটিউব শর্টসেরও চলে এসেছে, তোমার 10 মিলিয়ন ভিউজ আসে শর্টসে, 3000 ঘন্টা ওয়াচ টাইম আসে, তুমি সেখানেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আগে এগুলো ছিল না, আগে জাস্ট ওটাই ছিল, এই যে শর্টসের ভিউজ বা তোমার 3000 ঘন্টা ছিল না, আগে শুধু 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এখন এগুলো অ্যাড এসছে। আর আগে দেখবে প্রথম থেকে তোমার অ্যাকাউন্টে অ্যাডস চলতো না, এখন দেখবে ফ্রেশ অ্যাকাউন্টেও অ্যাড চলে। এই অ্যাকাউন্টে যে অ্যাড গুলো চলে সেখান থেকে তোমার মানে পে পায়? যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজড হবে পুরো টাকাটা ইউটিউব নিয়ে নেয়। আর যখন তুমি পার্টনার হয়ে গেলে ওদের ও ক্রিয়েটার পার্টনার, তখন থেকে তুমি ওখান থেকে একটা পার্সেন্টেজ তুমিও পাবে, যেগুলোকে আমরা ইউটিউব রেভিনিউ বলি। তো ডিজিটাল মার্কেটিং যে তুমি করছো, ডিজিটাল মার্কেটিং অর্থে মানে কি কি আছে ওর মধ্যে? দেখো ডিজিটাল মার্কেটিং খুব একটা ভাস্ট চ্যাপ্টার, এই যে আমরা ডিসকাস করছি এটা একটা পার্ট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছি। এগুলো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং একটা ছোট পার্ট। এটা ছাড়াও তোমার পারফরমেন্স মার্কেটিং, এসইও, ওয়েবসাইট মার্কেটিং, তো হিউজ চ্যাপ্টার্স। লাইক ডিজিটাল মার্কেটিং এক লাইনে কি, অফলাইন মার্কেটিং আর অনলাইন মার্কেটিং। অনলাইনটারই একটু গোছানো নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে সোশ্যাল মিডিয়া ছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এখানে প্রোডাক্ট লিস্টেড হয়, এখান থেকেও মার্কেটিং হয়। যদি আমরা অ্যামাজনে গিয়ে কিছু একটা সার্চ করি, প্রথমে আসে না অ্যাড, স্পন্সার চলে আসে, বা গুগলে আমরা কিছু সার্চ করলি প্রথমে স্পন্সার চলে আসে। এগুলোই ডিজিটাল মার্কেটার যারা আছে তারা ব্যাপারগুলোকে ওখানে অ্যাডস রান করে বিভিন্ন প্ল্যাটফর্মের মিডিয়াম থেকে, লাইক গুগল অ্যাডস থেকে গুগল চলে, অ্যামাজন ড্যাশবোর্ড থেকে লাইক অ্যামাজনের অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যামাজনের চলে। তো এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের মেটা অ্যাডস থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম চলে, হোয়াটসঅ্যাপ চলে। তো এরকম এদের অ্যাকচুয়ালি বিজনেস মডিউলের তো ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। তো কন্টেন্ট রেডি করতে গেলে অনেকেই আছে যারা এখন সো কল্ড ইউটিউবার প্রচুর আছে, হয়তো সেভাবে তাদের মধ্যে শিক্ষা ভাবটা নেই। আমি দেখেছি তারা বিভিন্ন ইভেন্টসে যায় এবং ঠিকমতো কথা বলতেও পারে না। তো ফেসবুক বা মেটা, যেটা আমরা জানি ইনস্টাগ্রাম, তো ওদেরকে কিভাবে ফলো, বা এই যে ওদের যে প্রোফাইলটা অনেক বেশি লোকের কাছে পৌঁছাচ্ছে এবং ভালো কন্টেন্ট যারা করছে, বানাচ্ছে রেগুলার ওয়েতে, বছরের পর বছর বানাচ্ছে, তাদের কিন্তু ঠিকমতো দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না কেন? ওই যে বললাম যে কন্টেন্ট তুমি কিভাবে শুট করছো, কিভাবে প্যাকেজিং করছো, দুটো আলাদা জিনিস। দেখো কারোর কন্টেন্ট প্রোডাকশন খুব ভালো হয়, সেটা তো ব্র্যান্ডিং, চকচকে ব্র্যান্ডিং। চকচকে ব্র্যান্ডিং না, আমার হয়তো তোমার হয়তো আইফোন কেনার সামর্থ্য নেই, নর্মাল ফোনে এমনি করছো। ফোন দিয়েই করছো, হ্যাঁ। সো প্ল্যাটফর্ম সবসময় ওটা দেখেই না, দেখে যে এই কন্টেন্ট লোকে কতটা নিচ্ছে। দেখবে অনেক সময় অনেক ভিডিও আমরা দেখি জাস্ট ভয়েস ওভার থাকে, 2-4টে ফটো দিয়ে স্লাইড শো করে আপলোড করা হয়। আবার অনেক ভিডিও খুব মানে ভালো করে ব্লগ ট্লগ করে এবার হয়তো যে ব্লগ করেছে সেই ভিডিওতে যে স্টাইলে কথাবার্তা বলছে সেটা অতটা জমেনি, বা তার ওই ব্যাপারটা কানেকশন নিচ্ছে না অডিয়েন্সে, দূর কি বলছে স্কিপ করে বেরিয়ে যায়। আর অনেক হয়তো ফটো দিয়েই 4টে 5টা ফটো স্লাইড শো করেছে, বাট ও যে ভয়েস ওভারটা দিচ্ছে বা যেভাবে স্টার্টিং করেছে, হুকটা করেছে, সেটা লোকের খুব ভালো লেগেছে।
তো এরকম না যে স্লাইড শোতে বানিয়েছে বলে এর কন্টেন্ট ডাউন যাবে, হয়তো এটাই মিলিয়ন্সে ভিউজ যাবে। তোমাকে কি প্ল্যাটফর্ম বুঝতে হবে। দেখবে তুমি যদি খুব ভালো করে অবজার্ভ করো যারা ক্রিয়েটার, এখন অনেকে অ্যাপ্লাই করে, এবার অনেকে হয়তো এত ডিপলি ভেবে করে না। ওরা দেখে আচ্ছা বাকিদের এই ফর্মুলাতে হিট হচ্ছে, জাস্ট কপি পেস্ট, তারাও গেন করে যায়। তারা সেই হ্যাশট্যাগের ব্যাপারটা দেখে এখন, যে প্রচুর হ্যাশট্যাগ দিলে তবেই রিচ পাবে, তবেই সেই ব্যাপারটা নেই, সেই হ্যাশট্যাগের যুগ আগে ছিল, এখন অতটাও নেই। ইনস্টাগ্রামের যে সিইও, তো ও একটা ভিডিও আপলোড করে ওর ইনস্টাগ্রামে, এবং লাইভ কিউএনএ সামথিং হচ্ছিল, আমি রেকর্ডেড দেখেছি যদিও। তো ওখানে একজন প্রশ্ন করে, তো উনি অ্যান্সারটা দেয় যে এখন কিওয়ার্ডস চলে, লাইক দেখবে অনেক ক্রিয়েটার ক্যাপশনের নিচে থার্ড ব্র্যাকেটে একটা কিওয়ার্ডস দিয়ে দেয়, লাইক আমরা পডকাস্ট করছি, পডকাস্ট, ইন্টারভিউ, টলিউড, বেঙ্গলি, বাংলা হান্ট, XYZ এরকম দিয়ে দেবে। তো কিওয়ার্ডসে চলে, আচ্ছা ও টলিউড রিলেটেড কন্টেন্ট দেখে, ওকে এটা দেখাও। তো এগুলোর অত কিছু এখন এফেক্ট পড়ে না। এখন অনেক ক্রিয়েটার জীবনে এখন দেখবে কোনো ক্যাপশন, মানে ক্যাপশনে কিছু হ্যাশট্যাগও দেয় না, কিচ্ছু দেয় না, জাস্ট একটা লাইন লিখে দেয়, তাতেই ভিউজ মিলিয়নে কি করে হচ্ছে। তো তুমি ভালো করে অবজার্ভ করতে হবে। এবার যারা আমাদের ভিডিও দেখছে, সে যে টাইপসের কন্টেন্ট বানায়, সব ফুড ব্লগিং করুক, সে পডকাস্ট করুক, সে যাই করুক না কেন, তাকে দেখতে হবে সেই ইন্ডাস্ট্রিতে, মানে এটা আমি সব জায়গাতেই বলি, যে তোমার ইন্ডাস্ট্রিতে যারা টপে আছে তুমি তাদেরকে অবজার্ভ করো। তুমি প্রোফাইল দেখলে বুঝতে পারবে, যদি তুমি খুব ভালো করে দেখো, যে কন্টেন্ট ফার্স্ট দেখলে, যে আমি এই 10টা কন্টেন্ট দেখলাম, 10টা কন্টেন্টের কি থাম্বনেল আছে, 10টা কন্টেন্ট তো কি টপিক নিয়ে বলেছে, জাস্ট খাতা পেন নিয়ে বসো, লেখা স্টার্ট করো, স্টার্টিং এ 3 সেকেন্ডেও এইটা দিয়ে স্টার্ট করেছে, তুমি একটা ওর টেমপ্লেট পেয়ে যাবে, ও এই স্টাইলটা ফলো করে। ওর প্রত্যেক ভিডিওতে না প্রথম 3 সেকেন্ডে এরকম একটা ব্যাপার থাকে, ওর থাম্বনেলের স্টাইলটা না এরকম থাকে, ওর না কালার প্যালেট এরকম ইউজ করে। তো এরকম যখন তুমি স্টাডি করবে, তুমি ফর্মুলা পেয়ে যাবে, তো খুব ইজি ব্যাপার। যদি তুমি ডিজিটাল মার্কেটিং না করতে, তাহলে ইন ফিউচার কি নিয়ে এগোতে? ইন ফিউচার ডিজিটাল মার্কেটিং না করলে বিজনেসই করতাম, কিছু স্টার্টআপস, অন্য কিছু করতাম, বিজনেস তো করতামই। আচ্ছা, একটি ইউটিউব করলে বা ফেসবুক করলে কত টাকা ইনকাম করা যায়? দেখো, ইউটিউব ফেসবুক করে লোকে এখন বাড়ি, গাড়ি, ফরেন ট্রিপ কিনা হচ্ছে, মানে যে জব করে হয়তো আইটি কোম্পানিতে, সেও ছেড়ে দিয়ে এখন হ্যাঁ এখন ইউটিউব, আর কোম্পানির ফাউন্ডাররা এখন ক্রিয়েটার হয়ে গেছে, তারা নিজেরা কন্টেন্ট বানাচ্ছে। তো এখানে কোনো লিমিট নেই। তুমি আমাদের বাংলাতে অনেক ইউটিউবার আছে নাম করা, তো তাদের মাসিক যে বেতন সেটা কত, মানে স্যালারি? এটা তো অ্যাকচুয়ালি কেউ ডিসক্লোজ করে না। এবার এটা অনেকে জানতে চায় যে ইউটিউব করলে কত টাকা ইনকাম করবে, মাসে কত টাকা ইনকাম করবে, উইকলি কত টাকা পাবে। কেন অনেকেই জিজ্ঞেস করে যে ইউটিউব করছিস তার মানে নিশ্চয়ই ইনকাম হচ্ছে তোর, কত টাকা পাচ্ছিস রে তুই, এই এই যে বিষয়টা। তো সেটাই জিজ্ঞেস করছে যে ইউটিউব করলে, আমাদের যে কলকাতায় অনেক বড় বড় ইউটিউবাররা আছে, স্যান্ডি সাহা, কিরণ, তারপর ওয়ান্ডার মুন্না, এরা স্যালারি, মানে এদের যে ইউটিউব থেকে কত টাকা পায়? এখন আমি তো অন্য কারোরটা বলতে পারবো না যে কত পায়, মানে কেউ ডিসক্লোজও করে না, তুমি তাদেরকেও ইন্টারভিউ করলে তারাও নিজেদের ইনকামটা এইভাবে বলবে না। বাট যারা টপ টপ ক্রিয়েটার, তো আমাদেরকে বুঝতে হবে তাদের ইনকাম সোর্স কি। একটা তো ইউটিউব অ্যাডসেন্স ইনকাম দেয়, বাট তার থেকে বেশি ইনকাম আসে ব্র্যান্ড কোল্যাবসে। আচ্ছা, ঠিক আছে, ইউটিউব বা ইনস্টাগ্রাম তো তোমাকে ডিরেক্ট পেমেন্ট করে না, ফেসবুক ডিরেক্ট মনিটাইজেশন দেয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে লোক ইনস্টাগ্রাম ফলোয়ার্স কেন বাড়ায়? অ্যাকচুয়ালি এটা তোমার ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম। কোন একটা ব্র্যান্ডস কি দেখে যে আমি ডিরেক্ট নিজে অ্যাডস রান করলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা মানুষের কাছে পৌঁছাতে কত টাইম নেবে, তার জন্য আমার কত স্পেন্ড করতে হচ্ছে। ও দেখতে যাচ্ছে এটার থেকে বেস্ট হচ্ছে ক্রিয়েটার, ওর সবকটা প্ল্যাটফর্ম মেলালে হয়তো 50 মিলিয়ন 40 মিলিয়ন ওর অডিয়েন্স আছে, আমি ওর কাছে অ্যাড দেখাবো, ও আমার থেকে এক্স অ্যামাউন্ট চার্জ করবে, দ্যাটস ইট। ক্রিয়েটারের কাছে তো কোনো ব্যাপার না, ও তো রেডি করা ব্যাপারটা, ও পাচ্ছে, ও অ্যাড দিয়ে দিচ্ছে। তো ওই অ্যামাউন্টটা শুনতে খুব ভালো, আমরা যখন শুনি একটা ভিডিওর জন্য 10 লাখ পেয়েছে, 5 লাখ, বাপরে একটা ভিডিওতে 5 লাখ। হ্যাঁ, কারণ ব্র্যান্ডসের কাছে কিছু না, কারণ ব্র্যান্ডস তো এট আ টাইম পেয়ে যাচ্ছে না পুরো অডিয়েন্সটা, ওই অডিয়েন্সের কাছে পৌঁছাতে ওর যদি অন্যভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতো, মেবি হয়তো ওর বেশি এক্সপেন্স হতো বা আরওআইটা পেতো না, যার জন্য ওদের মার্কেটিং টিম ফিক্স করেছে যে না ওই ক্রিয়েটারকে দিয়ে করো। তো এটার জন্য ডেডিকেটেড টিম থাকে কোম্পানির,
যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে, এটাও একটা ইন্ডাস্ট্রি, এর উপরেও প্রচুর বিজনেসেস চলে এসছে। অনেক বড় বড় এজেন্সি আছে যারা ডেডিকেটেড ইনফ্লুয়েন্সার ম্যানেজ করে, আর্টিস্ট ম্যানেজ, ট্যালেন্ট ম্যানেজ করে। তো ক্রিয়েটার সে ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারে, ব্র্যান্ড কোলাপস থেকে পারে, তো অনেক রকম হয়ে আছে। এবার ইউটিউব অ্যাডসেন্স যদি তুমি জিজ্ঞাসা করো, তো এখানে প্রশ্ন হচ্ছে, ধরো তুমি ফুড ব্লগিং করো, আর এখানে একজন আছে ধরো নতুন কেউ স্টার্ট আপ খুলছে বা বিজনেস স্টার্ট করছে, তো সে কি করে অডিয়েন্সের কাছে যাবে? সেও তাহলে বুস্টিং করবে? না না, ওটা যাওয়ার আগে এই পয়েন্ট আমি কভার করে দিই, ওটা আবার অন্য পয়েন্টে চলে যাচ্ছে। এটা যেহেতু তুমি বললে যে কত ইনকাম করে বা ইউটিউব থেকে কি ইনকাম আসে, তো দেখো আমি একটা র্যান্ডাম বলে যে 100 কোটি টাকা ইনকাম করে, তুমি এই পার্টটা কেটে না হুকে বসাবে, দেখবে ভিউজ আসবে, কিন্তু অ্যাকচুয়ালি বলাটা তো ফালতু। আমি তো জানি না 100 কোটি টাকা ইনকাম করে কি করে করে, বাট আমি তো তার অ্যাকাউন্ট দেখে আসিনি, তো এগুলো হয়তো শুনতে ভালো লাগবে বাট অ্যাকচুয়াল ইনফরমেশন না। ইউটিউবে ইনকামটা ধরো তুমি করো ফুড ব্লগে, এ বানায় টেকনিক্যাল ভিডিওস, তোমার চ্যানেলে কারা অ্যাডভার্টাইজমেন্ট দেবে? যখন বিজনেসরা অ্যাডস ধরো তো চুজ করে না এই মানে এই টাইপস অফ অডিয়েন্সকে আমি যাই, তোমার চ্যানেলে হয়তো অ্যাড দিল নর্মাল কোনো ব্র্যান্ডস, মানে ভালো ব্র্যান্ডস বাট নর্মাল ব্র্যান্ডস, সে হয়তো ইউটিউবকে পেমেন্ট করে পার ভিডিওতে সাপোজ 2 টাকা, এক্সাম্পল দিচ্ছি কিন্তু আমি। আর যে টেক ভিডিওস বানায় তার ভিডিওতে হয়তো মাইক্রোসফট, গুগল, অ্যাডোব, যত টেকনিক্যাল এমএনসি আছে ওরা অ্যাডস দেয়, কারণ ওদের অডিয়েন্সই হচ্ছে ওই ক্রিয়েটারের ভিডিও যারা দেখে। তো ও হয়তো ওকে পে করছে একটা ভিডিওতে 5 টাকা, মানে একটা ভিউতে, এত করে না বাট এক্সাম্পল দিলাম। তো দুজনেরই 1 মিলিয়ন ভিউজ, তো 1 মিলিয়নসে যদি তুমি 10 টাকা কামাও, এ কামাবে 25 টাকা, ভিউজ কিন্তু একই। তো ভিউজ দেখে জাজ করলে হবে না সবসময়, ভিউজ দেখবে তো 1 মিলিয়ন থেকে দুজন সেম কামায় না, দুজন সেম কামায় না, কারণ অ্যাডভার্টাইজার যার পেইং ক্যাপাসিটি বেশি সে তো দেবে, অ্যাডোব বেশি স্পেন্ড করবে, এই কোম্পানিটা বেশি স্পেন্ড করে না। তো এইগুলো থাকে, তো সবসময় ওরকমভাবে ক্যালকুলেশন করাটা ভুল থাকে, যে শুধুমাত্র যে আমরা ভিউজ দেখেই জাজ করে ফেলি না। ইউটিউব কোত্থেকে দেবে? অ্যাডস দিয়ে দেবে। তোমার ভিডিওটা কত বড়, তার মধ্যে কতবার অ্যাডস আসছে, কারা অ্যাডস দিচ্ছে, সেই অ্যাডটা নন স্কিপেবল অ্যাড না স্কিপ করা অ্যাড, কারণ ইউটিউব তো গাড়ির টাকা দিচ্ছে না, ওর প্ল্যাটফর্মে যারা অ্যাডস রান করছে সেখান থেকে পার্সেন্টেজ ভাগাভাগি হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। তো যারা লাইক আমি টেকের উদাহরণটা দিলাম কারণ অবভিয়াসলি ওরা, ওদের যে অ্যাডভার্টাইজাররা থাকে তারা, এই যে যাদের কথা তোমাকে বললাম নিউ স্টার্ট আপ বা বিজনেস খুলছে, তারা কিভাবে বুস্টিং করবে, অডিয়েন্সের কাছে কি করে যাবে? ফেসবুক থ্রু দিয়ে বা ইনস্টাগ্রাম থ্রু দিয়ে? দেখো বুস্টিং এই যে আমরা বলি বুস্ট ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা লাইকস কমেন্টস এর জন্য ফেসবুক প্রোফাইলে ইন্ট্রোডিউস করে প্রথমে। তুমি বিজনেস হলে তুমি কন্টেন্ট মার্কেটিং করো, তুমি কন্টেন্ট বানাও, ডিস্ট্রিবিউট করো তোমার পেজে। তোমার যদি বিজনেস থেকে সেলস চাই, কাস্টমার চাই, তোমাকে প্রপার একটা মার্কেটিং ফানেল ফলো করতে হবে, কারণ বুস্ট করা মানে ফেসবুক তোমার লাইকসের জন্য পাঠাচ্ছে অডিয়েন্সের কাছে, সে জীবনে কেনে নয় এই প্রোডাক্টটা, ও দেখে। তো তুমি ওকে বলছো আমার কন্টেন্ট বুস্ট করাও, ও ভিউজ তুলে দিচ্ছে, লাইকস বাড়িয়ে দিচ্ছে, জীবনে অডিয়েন্সটা কিনবে না, সে তো তোমার সম্পর্কে জানেই না, কেন কিনতে যাবে তোমার জিনিস? তো আমরা ওর জন্য সাজেস্ট করি যে বুস্ট না ইউজ করে, বুস্ট কারা যারা পার্সোনাল ইউজ করে, আমার প্রোফাইলে এই ফটোটা একটু লাইকস দরকার, চলো বুস্ট করে দেয়। বাট তুমি সিরিয়াস বিজনেস করছো, তোমার কাস্টমার দরকার, তুমি কন্টেন্ট মার্কেটিং করো, সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কন্টেন্ট করো। এবার যদি তোমার মনে হয় যে কোনো কন্টেন্টে হাইপ দরকার, তুমি সেটা পার্টিকুলারলি অ্যাড ক্যাম্পেইন দেখে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করো। তো মেটা অ্যাডস ম্যানেজার থেকে প্রপার ক্যাম্পেইন বানানো যায়। তো আমরা বিজনেসদের সবসময় সাজেস্ট করি বুস্ট না করে অ্যাড ম্যানেজার, অর্গানিক ওয়েতে কাজটা করতে। অর্গানিক না, পেডও করলে মেটা অ্যাড ম্যানেজার থেকে করতে, মানে ফেসবুক বানিয়ে রেখেছে যে এটা আবার বিজনেসদের টুলস, এটা পার্সোনাল যারা তাদের টুলস। তো বিজনেস যারা করে তাদেরকে পুরো বারণ করা হয় যে তোমরা বুস্ট করো না, তোমরা অ্যাড ম্যানেজার থেকে সিস্টেমেটিক্যালি অ্যাড রান করো, তোমরা তোমাদের রেজাল্ট পাবে। সারা দুনিয়া এইভাবেই টিকে আছে, তুমি কথা বলতে বলতে ফেসবুক খুলবে, দেখবে 1000টা অ্যাড চলে আসবে। তো ওগুলো ওরকম ভাবেই যারা সাকসেসফুলি রান করে অ্যাড, তারা বা তাদের মার্কেটিং টিম ওইভাবেই করে। ডিজিটাল মার্কেটিং তুমি করো, তাহলে বেসিক্যালি আর করো কি?
বেসিক্যালি করি বলতে দেখো, এই ইন্টারভিউ করি। সুমন্ত দে একটা বাচ্চা ছেলে, ছোট বয়সে সাকসেসফুল বিজনেসম্যান হয়েছে, অনেক কোম্পানি খুলেছে, 3টে কোম্পানি রান করছে, পডকাস্টে ভিডিও করতে আসে। আর না এরকম না, 3টে কোম্পানি রান করছে না, আমার একটাই কোম্পানি এখন, কিউব মাল্টিমিডিয়া। এবং আমি মেনলি কোম্পানির বিজনেস তো সামলাই, কারণ কোম্পানিতে আমার সাথে একটা টিমও আছে, রাইট, যারা ওই বিজনেসটা মেনটেন করে। অ্যান্ড সাথে এটা ছাড়াও আমি যদি বলো আরও আরও কী কী কাজ করি, তো আমি লাস্ট ইয়ার একটা পডকাস্ট শো আমরা ক্রিয়েট করেছিলাম জাস্ট এটার জন্যেই, যে এই গেমটা কীভাবে চলে অ্যান্ড অল। তো আমরা 10টা বা 11টা ভিডিও দিয়েছিলাম, 11টা ভিডিওতে আমাদের চ্যানেল মনিটাইজড। আমরা এক্সট্রা কিচ্ছু করিনি, তুমি চ্যানেলে গেলেই বুঝতে পারবে, জাস্ট দেখলেই বোঝা যায় অর্গ্যানিক কোনটা ফেক কোনটা। আর আমার ইনস্টাগ্রামে ওখান থেকে জাস্ট রিল কেটে কেটে দিতাম, 500K, 1 মিলিয়ন, 100K, অনেক ভিউজ আছে, অনেকে অনেক কম আছে, 2-4 হাজারও আছে, তো বলে অত লাভ নেই। তো ওটা একটা সেগমেন্ট ছিল। তো দেন আমরা ওটা নিয়ে কিছু প্ল্যান করছি, এবার ওইটা যেহেতু চলে এসছে, ওটার পরে অনেক সেলিব্রিটি, অনেক পাবলিক ফিগার, পলিটিশিয়ানস, তো এদের মিডিয়ান মার্কেটিং কনসালটেন্ট সেটা আমি করি। কারণ অনেক কিছু থাকে যেটা কিউব থেকে অপারেট হয়, বাট অনেক কাজ আমি পার্সোনাল লেভেলেও করি। মানে আমি নাম হয়তো নিতে পারবো না, বাট তোমাদের দেখা অনেক সেলিব্রিটি, অনেক বিগ বিগ পলিটিশিয়ানস, পাবলিক ফিগার্স, তো ওদের সোশ্যাল মিডিয়া, ওদের পাবলিক অ্যাপিয়ারেন্স, মিডিয়া অ্যাপিয়ারেন্স, মার্কেটিং, সো এই ব্যাপারে একটা বেশ ভালো ইনকাম করি ওখান থেকে। তুই এটাই শুনতে চাইছিলে, তাই ওই জন্য বলে দিলাম। তো ব্যাস এইগুলোই করা হয়। আচ্ছা, আমাদের অডিয়েন্সের সম্বন্ধে যদি কিছু বলো, আমার নতুন যে পডকাস্ট শো স্টার্ট হয়েছে টকবক উইথ ওয়েন্দ্রিলা। বাহ, নামটা এত ইন্টারেস্টিং, টকবক উইথ ওয়েন্দ্রিলা। তো আজকে যারা আমাদের এপিসোডটা দেখলেন, আশা করি ভালো লাগলো, খারাপ লাগলো লিখে দেবে। আর বাকি তো খুব সুন্দর সুন্দর গেস্ট আনছে, আমিও দেখেছি কয়েকটা এপিসোড, খুব ভালো হচ্ছে। চালিয়ে যাও এবং আশা করি এরকমভাবে ভালো কন্টেন্ট দিতে থাকো, কারণ ভালো কন্টেন্ট দেখার অভাব নেই, বানানোর অভাব খুবই আছে। তো সবসময় এরকম আমরা বলবো না, অনেকে চাই ইউটিউব প্ল্যাটফর্মকে লার্নিং প্ল্যাটফর্ম হিসাবে দেখতে, তো অনেকে চাই ভালো কন্টেন্ট আসুক, শিখুক কিছু একটা, আমি তো দেখি পডকাস্ট বা কিছু। তো ভালো করে চালিয়ে যাও অ্যান্ড অল দ্য বেস্ট। আশা করবো নেক্সট আর একটা ইন্টারভিউ হবে যেখানটাতে আমরা টকবক উইথ ওয়েন্দ্রিলার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করছি। এর থেকে বড় পাওনা আর কি আছে? একদম একদম। থ্যাংক ইউ সো মাচ Thank- সুমন্ত এখানে আসার জন্য। থ্যাংক